যারা ভিক্ষুক আছে তারাও ভিক্ষা করবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি আমি হয়ে গেছি। আমি আসলে তো দেশ ইনশাল্লাহ আশা করি যে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। তো স্যার আপনি জানেন যে সামনে একটা নির্বাচন আছে। আমি পলিটিক্যাল কোয়েশ্চেন করব না, আমি জনগণের আকাঙ্ক্ষার প্রসঙ্গটা করব। ছোট একটা সার্ভে টাইপ বলতে পারেন। আমরা মানুষকে জিজ্ঞেস করছি যে আপনি যদি বাংলাদেশের সরকার প্রধান হতেন এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতেন আগামী 5 বছরের জন্য, দেন কোন 5টি কাজ আপনি করতেন যেটা আপনি আপনার কাছে মনে হয় যে খুবই জরুরি এবং খুব ইম্প্যাক্টফুল হবে? থ্যাংক ইউ সার্জি সাহেব, ধন্যবাদ আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। জানি না কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি কিনা, কিন্তু আপনার প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি আমি হয়ে গেছি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমি হই, তাহলে যে 5টা অগ্রাধিকারের ভিত্তিতে আমি আমার নিজস্ব যে চিন্তাধারা বা চেতনা থেকে আমি করব, সেটা হচ্ছে নাম্বার 1, আমি বাংলাদেশের থেকে দুর্নীতি সম্পূর্ণ মুক্ত করব। কারণ দুর্নীতিতে বাংলাদেশ আমরা দেখছি পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, এবং বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে আপনারা দেখছেন গত স্বৈরা শাসকের আমলে বাংলাদেশে কত হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে। সেই যদি আমরা দুর্নীতিটা বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বেকারত্ব থাকবে না, এই টাকাগুলো বাংলাদেশেই থাকবে এবং বাংলাদেশের শিল্পায়ন হবে। তখন তো আপনি আর চ্যাম্পিয়ন হতে পারবেন না। যেমন ধরুন, এটা আমাদের বহির্বিশ্বে আমরা কিন্তু চ্যাম্পিয়ন, দুর্নীতি আমরা চ্যাম্পিয়ন হতে চাই না। আচ্ছা, আমরা চাই বাংলাদেশে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই দিকে চ্যাম্পিয়ন আমরা হতে চাই। প্রথম স্টেপ হবে আমরা বেকারত্ব দূর করা। যেমন বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে বন্ধ হয়ে আছে, হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে, সেগুলো চালু করা। ওকে। এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করা। ইন্ডাস্ট্রি তৈরি করে যে জনবল আছে বাংলাদেশে, এগুলো কাজ করলে এখানে বেকারত্ব কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। তো বেকারত্ব দূরীকরণ একটা কর্মসূচি। জি, এটা খুবই। এখন একটা প্রশ্ন ছোট, ধরেন আমরা যারা ভিডিও বানাই ইউটিউবের জন্য নতুন নতুন শুরু করছি, আমরা কি বেকারে পড়বো নাকি ভালো জব টব আপনি আসলে পাবো নাকি আমরা বেকারের মধ্যে? না, আমি আসলে তো দেশ ইনশাল্লাহ আশা করি যে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হয়ে যাবে। আমার কথা বলতেছি যারা আমাদের সবাই মানে যারা ভিডিও করে, যারা ভিক্ষুক আছে তারাও ভিক্ষা করবে না। আপনার নামটা কি? মোহাম্মদ আজিজুর রহমান। ভোট ফর আজিজুর রহমান স্যার, তাহলে আমার মতো ছেলে পেলে একটা ভালো চাকরি পাবে। আমার পার্সোনাল অপিনিয়নের মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি হিউজ যে ট্রাফিক প্রবলেমটা আছে বাংলাদেশে, এটার ফার্স্ট টাইম সলভ করে ট্রাই করব। এটার জন্য আমি বাংলার টেসলা খ্যাত যে অটো রিক্সাগুলো আছে সেটা আমি মেন রোডে আসতে দিব না। প্লাস হচ্ছে যে যেটা পিক আওয়ার আমরা ফেস করি, আর যখন স্কুল টাইম অফিস টাইম একসাথে থাকে, তখন দেখা যায় একটা স্কুলে 10টা ছেলের জন্য 10টা প্রাইভেট কার থাকে। তো আমি একেবারে এটা বলে দিব যে স্কুল বাস করে দিব। তখন আমার 50টা ছাত্র আসতে হবে একটা বাসে, সিঙ্গেল বাসে। আর সেখানে হচ্ছে যে আমার 50টা সিঙ্গেল স্টুডেন্টের জন্য 50টা কার আসতে হয়। তাতে হিউজ একটা গ্যাপ চলে আসবে। তার চরম হিট বুদ্ধি, কারণ বৃষ্টি নেমে গেছে, বুদ্ধির সাথে সাথে রাইট। নাম্বার 2 হচ্ছে আমরা বেকারত্ব দূর করব। ঠিক আছে, বেকারত্ব হচ্ছে বাংলাদেশের যত সামাজিক অসামাজিক যে কার্যকলাপগুলো হয়, সেটা হচ্ছে বেকারত্ব থেকে, হতাশাগ্রস্ত থেকে। আমরা যদি শিক্ষিত যুবক বা অশিক্ষিত যুবকদেরকে আমরা যদি ট্রেন্ড আপ করার মাধ্যমে, শিল্পায়নের মাধ্যমে তাদের যদি বেকারত্ব বা কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের সমাজে কিন্তু থাকবে না, বেকারত্ব থাকবে না, এবং অনেকটা মানে অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আমি মনে করি। ঘরে ঘরে ইনকামও হলো। জি, স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আমাদের এই আমরা জনশক্তি রপ্তানিতে আমরা খুব গুরুত্ব দিব। বর্তমান যে বিদেশ থেকে যে রেমিটেন্স আসতেছে বাংলাদেশে, এটা আমরা ডাবল করার চেষ্টা করব। তারপর সেকেন্ড হচ্ছে যে আমার শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ফুল ফ্রি করে দিব। এটা মেন কারণ হচ্ছে যে এখন বর্তমানে যে কিশোর গ্যাংয়ের যে একটা কালো থাবা আছে, এর ম্যাক্সিমামই হচ্ছে যে এসএসসির পরে বা এইচএসসির আগের এই আশেপাশে ছেলেগুলোর জন্য। তো আমি যখন এই ফ্রিটা করে দিব, তো ওরা আলটিমেটলি পড়াশোনা করবে, এই কিশোর গ্যাংয়ের যে একটা থাবাটা অনেক কমে যাবে, অবক্ষয় কমবে সমাজে অবভিয়াসলি। থার্ড পয়েন্ট হচ্ছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে আমরা যদি অনেক উপরের লেভেলে দেখতে চাই, তাহলে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা, নারীদেরকে টাচআপে নিয়ে আসা, নারীদের উন্নয়ন। তা নারীদের কার্যক্রমটা বুঝতে পারে, তাহলে নারীদের নির্যাতন বন্ধ হবে, তারা সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করবে এবং অন্যের উপর তারা নির্ভরশীল হবে না, তারা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তো নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা,
কর্মসংস্থানের সৃষ্টি ইত্যাদি করলে হয়তো তো নারীদের ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বললেন। নাম্বার 3 হলো আমি দুর্নীতি বন্ধ করে দিব। হুম। দুর্নীতি দেশে থাকবে না। আমি একটা আইন তৈরি করব দেশের মধ্যে, যারা দুর্নীতি করবে, যেমন ঘুষ খায়, দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে, আমি একটা আইন তৈরি করব। আইনটা হলো অ্যাকশনে যাব যে আমি তাকে হয়তো জেল দিব এবং জরিমানা করব। জরিমানার সিস্টেমটা হলো যে দুর্নীতি করবে তার সম্পদটা আমি বাজেয়াপ্ত করে দিব। মানে না, তারা তো এটা জানে, তারা এই জন্য তার বউর নামে করে, তার নামে না, করে জানে নামে করুক, আমরা তদন্ত করব, আমার একটা টিম থাকবে। মানে হ্যাঁ। যে দুর্নীতি করবে তার বউর সম্পত্তি সহ ধরতো। হ্যাঁ, ধরবো সবারে, মানে পুরো Divorce হয়ে গেল। ফ্যামিলিটা। ওকে, পুরো ফ্যামিলি। সমস্যা নেই, আমরা সম্পত্তি পুরাটা না নিলেও আমি 50% সম্পত্তি তার কাছ থেকে ক্রয় করে নিয়ে সরকারের খাতায় এটা জমা করবো। নাইস। আর 3 নাম্বারে যদি আসি, সেটা হচ্ছে যে সরকারি অফিসগুলোতে যে অনৈতিক লেনদেনগুলো হয়, যেটা ঘুষ বলতে যায়, আমি এটা করবো কি, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ভূমি অফিসে যারা গিয়েছেন, আমার ভিডিও দেখতে গিয়েছেন, তারা বুঝতে পারবে কী পরিমাণের হচ্ছে যে টু বি কন্টিনিউড। চলেন। সো আমরা বৃষ্টি ব্রেক থেকে ব্যাক করছি, জোস ছিল সময়টা, টু বি কন্টিনিউড বলছি। সো প্লিজ, ওকে, ভূমি অফিসে আমরা কথা আমাদের বলছি। 3rd নাম্বার যে এটা ছিলাম আমরা, সেখানে বলতেছিলাম যে সরকারি অফিস, স্পেশালি সরকারি অফিসগুলোতে যে অনৈতিক লেনদেন, যা আমরা আরেক ভাষায় বলি ঘুষ, সেটা যে অনেক হিউজ প্রবলেম। তারা একমাত্র, আমি যে একটা এক্সাম্পল দিই, ভূমি অফিস যারা গিয়েছে তারা এটা কতটা ফেস করছে, কতটা হ্যাসেল হয়েছে এটা বলতে পারেন। তো আমি যদি এই জিনিসটা কতটুকু অ্যাপ্লিকেবল, তারপর আমি ট্রাই করবো যে প্রত্যেকটা সরকারি অফিসের প্রত্যেকটা অফিসার মাথার একটা সিসি ক্যামেরা প্লাস সাউন্ড সহ, আর এটা খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে, যাতে তারা কোনো রকমের কোনো ধরনের অনৈতিক লেনদেন বা ঘুষ নিতে না পারে। কারণ এতে হচ্ছে সবার আর্থিক অবস্থা সেম থাকে না। অনেক গরিব মানুষ যায়, তারা অনেক ভূমির জন্য যায় সলভ করার জন্য, অর্থাৎ এরকম পরিমাণে ডিমান্ড করে থাকে, কিছু করা থাকে, তখন তারা ঋণ করে এসে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। নাম্বার 4-এ আমরা কি জানতে পারি? নাম্বার 4-এ আমি যেটা মনে করি সেটা হচ্ছে কিছু কিছু দেশ আছে আমাদের এই সাবকন্টিনেন্ট এশিয়া মহাদেশের মধ্যে, যেটা আছে আপনার পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল। জি। তাদের কৃষিও নাই, অন্য কিছু নাই। যে আপনার দেখেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, অন্যান্য কান্ট্রিগুলো, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে যে পর্যটক যে স্পটগুলো আছে, সেগুলো যদি আমরা উন্নত করতে পারি, যেমন বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে রাঙ্গামাটি, কক্সবাজার, সুন্দরবন, এগুলো যদি আমরা উন্নয়ন করি, তো বিদেশি পর্যটক বাংলাদেশে প্রচুর আসবে। এবং বিদেশি পর্যটক যদি আসে, বাংলাদেশে এনভায়রনমেন্ট দেখবে, পরিবেশ দেখবে, তারা একদিকে পর্যটকের মানে ইয়েটা উপভোগ করবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে, সেকেন্ড হচ্ছে তারা এখানে বিনিয়োগ করার জন্য তারা বিদেশি টাকা আসবে। আর আমরা তো মালদ্বীপ থেকে অনেক বড় দেশ থেকে বড় দেশ, শিক্ষিত অনেক। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অবহেলিত। আমরা যদি আসলে আমি বিভিন্ন কান্ট্রিতে দেখছি, যেমন দেখি মালয়েশিয়া, গ্যারান্টিং হাইল্যান্ড, ওদের চেয়ে তো আমাদের রাঙ্গামাটি এবং ইয়েতে এত সুন্দর, যেগুলো অনেক স্কোপ আছে, অনেক স্কোপ আছে, এগুলো আমাদের উন্নয়ন করার। ওকে, ঠিক আছে। 4 নম্বর। হ্যাঁ, যে আমাদের দেশে চুরি, ছিনতাই, মারামারি, ধর্ষণ। আপনি কি মোহাম্মদপুর থাকেন? আমি মোহাম্মদপুরের পাশেই, ধানমন্ডির কাছাকাছি আর কি। মোহাম্মদপুর, হ্যাঁ। তো মাদক, ছিনতাইয়ের কথা বললেন তো, এর জন্য মাদক বাংলাদেশে ইন্ডিয়ারা ফ্যান্সিটি তৈরি করে বাংলাদেশে বিক্রি করার জন্য। জি। মায়ানমার ইয়াবা তৈরি করে বাংলাদেশে বিক্রি করার জন্য। তো এটা আমি পুরোপুরি বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? এবং যারা খাদ্যে ভেজাল জিনিস তৈরি করে বাংলাদেশে, যেটা খাওয়ার পরে মানুষ মারা যায়, অসুস্থ হয়, কিভাবে বন্ধ? যারা সিন্ডিকেট ব্যবসায়ী গুদামজাত করে দাম বাড়ায়, আমি এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব, একটা আইন তৈরি করব এবং তাদের জেল এবং জরিমানা পরিমাণটা আগেই যেমন বলছিলাম যে 50% না হলেও টোটাল 100% অ্যাসেট নিয়ে নিব, তাদের সরকারি খাতা নিয়ে নিব। এবং জেল কি করব? হ্যাঁ, জেল আমার একটা সময় থাকবে, এটা আমি বছরের পর বছর, মাসের পর মাস আমি ঘুরাবো না। আমি 10 দিন, 20 দিন হোক বা 1 মাস হোক, এর মধ্যেই এটা ফয়সালা করে দিব, একদম মানে কুইক জাজমেন্ট। রাইট। 4 নম্বরে হচ্ছে গিয়ে যে মাদকের যে আগ্রাসন, এখন অলিতে গলিতে ঢাকা শহর, আউটসাইড ঢাকা, সব জায়গাতে মাদকের আগ্রাসনটা আছে। সো এটা আমি একবার 0 টলারেন্সে যাব। কিছুদিন আগে বাংলাদেশে হয়েছিল যে মাদকের বিরুদ্ধে চলো যে যুদ্ধের, এটা একটা ক্যাম্পেইন, ওইটাতে অনেক হয়েছিল, অনেক ধরনের মাদক সেবী প্রোডাকশন যারা করে, বিক্রি করে, অনেক সলভ হয়েছিল, বাট এটা কন্টিনিউ হয়নি। কিন্তু এটা আমি রেগুলার কন্টিনিউ করবো, কারণ এটার জন্য যেটা হয় সেটা সিম্বলিক হয়, কিছুদিন একটু মানুষকে দেখালাম, অ্যাকচুয়ালি অভিযানটা কন্টিনিউ হয় না।
এক্স্যাক্টলি। বাট এই মাদকের জন্য একটা পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যায় একটা পার্সনের জন্য। এই মাদকের জন্যই বর্তমানে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে, শুধু একটা এক মাদকের ফাংশনের জন্য। তাহলে স্যার 4টা পয়েন্ট ডান, হ্যাঁ। 4টাই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার 5 ফাইনাল পয়েন্ট যেটা আপনি করবেন। সর্বশেষ হচ্ছে নোংরা রাজনীতি বন্ধ করা। আমাদের রাজনীতি যদি স্টেবল হয়, সেটা হচ্ছে যেমন আমার ভোট আমি দেব, এই রাজনৈতিক ব্যবস্থা, সেটা হচ্ছে আমি গণতন্ত্রের নামে কথা বলছি, যে কোনো কিছু সরকার আছে তারা ক্ষমতায় আসলে ক্ষমতা ছাড়তে চায় না। এই ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে সুন্দরভাবে ঢালিয়া সাজিয়া গড়ে তোলা। আপনি যাতে এক নাকতন্ত্র যাচ্ছেন। এক নায়কতন্ত্র আমি চাচ্ছি না, আমি সেটা বলছি, আমি গণতন্ত্র চাচ্ছি। স্যার গণতন্ত্র তো এত বছর তো গেল আমাদের গণতন্ত্র। না সেইটা তো হচ্ছে এক নায়কতন্ত্র, স্বৈরা শাসক। এই জন্য স্বৈরা শাসক বাংলাদেশের মানুষ, এই জন্য তো ওই সরকারের বিরুদ্ধে ফেপে ফুসে তাদেরকে বিদায় করছে বাংলাদেশ থেকে, ঠিক না? তো এগুলো যদি আমরা নির্বাচন ব্যবস্থা যদি সুন্দর হয়, তাহলে আপনার 5 বছর পরে আপনার যদি কাউন্টেবিলিটি, জনগণের কাছে আপনার যদি জবাবদিহিতার ব্যবস্থা থাকে, তাহলে অবশ্যই আপনি খারাপ কাজগুলো করতে আপনি পারবেন, কারণ 5 বছর পরে আপনাকে জনগণের কাছে যেতে হবে। তো সুতরাং এই গণতন্ত্রকে, এই রাজনীতিকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে আমার 5 নম্বর একটা পয়েন্ট। সুন্দর। জানি না এই কথাগুলো মানে শোনার পরে আমি ইন্ডিয়ায় ঢুকতে পারবো কিনা, কারণ স্যার আবার কিছু রাজনৈতিক ব্যাপারে কথা বলছে। এটা পুরোপুরি জনগণের নিজস্ব ভাবনা। হ্যাঁ, এখানে তো আমরা কিছু শিখিয়ে দিইনি, যে যেটা ফিল করে, মানুষের পালসের কথা মানুষ বলেছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি আপনার সময়টাকে স্যার। থ্যাংক ইউ। আমরা আশা করি যারা সরকার গঠন করবেন, যারা রাজনীতি করেন, তারা এই ভিডিওটা দেখবে। সবার আলোচনা যেটা করেছে অনেক কিছু কমন আছে। এর মানে অনেক মানুষ এই বেকারত্ব নিয়ে কথা বলেছে, এর মানে সবাই চাই এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তো উই হোপ যে তাদের যে পলিসিগুলো তারা গঠন করবে, তাদের পলিসিতে আপনাদের এই আশাগুলো রিফ্লেকশন থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম স্যার। থ্যাংক ইউ স্যার। মাইকটা আমাদের নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার পয়েন্টটা হলো যে আবার একটা সরকার থেকে একটা বাজেট থাকবে, যে বাজেটের মাধ্যমে যারা, যেমন ওই রাস্তার পাশে মানুষেরা থাকার জায়গা নেই, বা বয়স্ক মানুষ, শিশু, বাচ্চারা রাস্তার মধ্যে ঘুমায়। হ্যাঁ, আমরা অনলাইনে ঢুকতে গেলেই দেখি যে অনেক মানুষ অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করাইতে পারে না। হ্যাঁ, টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না। সরকার থেকে আমরা একটা বাজেট করব, একটা অ্যাকাউন্ট থাকবে, যে ওইখান থেকে আমরা যাদের চিকিৎসা করাইতে পারে না, সরকার থেকে ফ্রিতে চিকিৎসা করাবো। সে যত বড়ই অসুস্থ হোক, আমরা চেষ্টা করব, হোক সে ক্যান্সার, হোক সে কিডনি রোগের সমস্যা, লক্ষ লক্ষ টাকা লাগুক, সমস্যা নাই, সরকার থেকে এটা মানে পুরো জনগণের টাকা আপনি জনগণের কাজে জনগণের কাজে ব্যবহার করবো। খুবই সুন্দর কথা। এটা হলে তো বাংলাদেশ স্বপ্নের জায়গা হয়ে যাবে। ইনশাআল্লাহ। স্বপ্নের দেশ। যারা রাস্তাঘাটে ঘুমায়, জায়গা নেই, বাংলাদেশে অনেক সরকারি জায়গা কিন্তু পড়ে আছে, অনেক জায়গা, বিভিন্ন দলের ক্লাব, বিভিন্ন দলে দখলে আছে অথবা পড়ে আছে, কোনো কাজে লাগাচ্ছে না। এইগুলোতে আমরা বাসস্থানের জায়গা করবো, হ্যাঁ, বা কোনো ইন্ডাস্ট্রি করলাম, এই জায়গাগুলোতে কাজে লাগাবো, সব জায়গায় জবের ব্যবস্থা করে দেবে, হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। মাশাআল্লাহ, আমরা আশায় থাকলাম আপনি ক্ষমতা আসলে আমাদের মতো যারা নতুন শুরু করছে, বেকার ছেলে পেলে ভিডিও বানানো, তাদের ইনশাআল্লাহ একটা বড় বড় চাকরি হবে, প্লেন চালাবো, পাইলট হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। আমার মাইক বাসা গেলাম স্যার, মাইক। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে যেটা আমি নারায়ণগঞ্জ থাকি, তো আমি যে সবচেয়ে বেশি ফেস করেছি আরএমজি সেক্টর, আরএম সেক্টর। আমি জানি না, আমি যতটুকু হতাম ভুল হতে পারে, বাট আমি যতটুকু জানি যে বাংলাদেশের ইকোনমিকটা দাঁড়িয়ে আছে আরএমজি বা গার্মেন্টস সেক্টরের উপর। তো আমি ইম্পোর্ট যে র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট, এটা আমি একদম হ্যাসেল ফ্রি করতে চাই, বা যে রেডিমেড যে প্রোডাক্টগুলো যাতে ইজিলি যাতে এক্সপোর্ট করতে পারি। প্লাস হচ্ছে আরেকটা জিনিস আমি বলি এই আরএমজি সেক্টরের ব্যাপারে, এখন আমাদের যে র মেটেরিয়ালটা এখন আমরা বাইরে থেকে আনতে হয়, কিন্তু আমি চেষ্টা করবো এই র মেটেরিয়াল বাংলাদেশ থেকে প্রোডাকশন করে বাংলাদেশের রেডিমেড প্রোডাক্ট রেডি করে আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের যে ইনকামটা অনেক হিউজ বেড়ে যাবে, আর বাংলাদেশের ইকোনমিটা অনেক স্ট্রং হবে, আর নতুন খাতের ব্যবসা শুরু করা যাবে। যদি আমরা বুতাম বানাই, জিপার বানাই, নিজেরাই করি, ওখানে আমার চাকরি হচ্ছে, প্লাস আমার নিউ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি রাইট। এই 5টা খুব ভালো লাগছে, কিছু সাজেশন, যেরকম বাসের একটা যেটা সলিউশন দিল প্রথমেই। অ্যাটলিস্ট আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ধানমন্ডি, এখানে মেইন সমস্যাই কিন্তু এই ট্রাফিক জ্যাম। স্কুল যখন ছুটি হয় তখন মনে হয় যে মানে যুদ্ধ লেগে গেছে, এমন একটা ট্রাফিক হয়। বাট আমি যদি 20টা স্কুল থাকে, আর আমার যদি গাড়ির বদলে আমি যদি বাসায় ড্রপ করার ওই বাসেও আমি সিস্টেম করতে পারি, আমার এক গাড়িতে কয়জন উঠতে পারে, খুব বেশি হলে ড্রাইভার সাহেব সহ 1 2 3 4 5 জন, আর আমার এক সিঙ্গেল বাস উঠতে পারে 30 জন। সো আমার কয়টা গাড়ির জায়গা কমে গেল, এক বাসে আমার 6টা করে গাড়ি কমে যাচ্ছে। সো বিউটিফুল। দুর্নীতি নিয়ে যেটা বলছো,
ট্রাক তো আসলে ভয়ানক আকারে ভয়ানক, চলে গেছে, exactly। প্রত্যেক পুরো family টা কম সমাজই বেশি নষ্ট হয়ে যাচ্ছে, face করে পুরো এখন। ইউথই ধ্বংস হয়ে যাচ্ছে। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাইয়া। Welcome, Nice, nice, ভালো nice. থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমাদের স্ট্রিট ইন্টারভিউ এপিসোড এখানেই শেষ। নাও ইটস ইয়োর টার্ন। আপনারা আমাদেরকে জানাবেন আপনারা যদি প্রাইম মিনিস্টার হতেন বাংলাদেশের, আপনারা কোন 5টা স্টেপ নেবেন ইন আওয়ার কমেন্ট সেকশন বিলো। এবং যেসব কমেন্ট আমাদের অনেক ভালো লাগবে তারা আমাদের সাথে ফার্দার ফিউচারে যে ভিডিও করব আমরা একসাথে কোলাব করবো ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম, পিস।